হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9টা। সানটান অনেকক্ষণই হয়ে গেছে। তো দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তো কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। হয়তো পরে বৃষ্টি হবে, কিন্তু আমাদের বাড়ির পেছনে মানে ঘরের পেছনে গর্ত রয়েছে, প্রচণ্ড পরিমাণে জল জমেছে। এখন না একটু পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো সকালে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মানে সকালে দাদাকে রুটি আলু ভাজা করে দিলাম, দাদা খেয়ে চলে গেছে। রুটি না, দাদা রুটি খেতে ভালোবাসে না, পরোটা। তারপরে আমাদের জন্য এখন রান্নাবান্না হচ্ছে। এর মধ্যে হচ্ছে কাবলি ছোলা, কিন্তু ঘুগনিটাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু যে যার কাজে আমরা লেগে পড়ি। মা যেমন স্নান করে দেখো পুজো দিতে বসে পড়েছে। প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু মাই পুজো দেয়। সন্ধ্যাবেলায় আমি আর দিদিভাই এলোমেলো করে দিই, কিন্তু সকালবেলার পুজোটা মাই দেয়। তো দাদাকে তো সকালবেলায় পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম, দাদা খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো আমরা আজকে পরোটা করিনি আমাদের জন্য তখন। তো আগে ভাবলাম আমাদের জন্য আগে কাবলি ছোলার ঘুগনি করি। তো কাবলি ছোলার ঘুগনি করা হয়ে গেছে। তো দিয়ে কিন্তু আটা তো আগে বেশি করেই মেখেছিলাম, শুধু দাদার মতোই পরোটা করে দিয়েছিলাম, ভেবেছিলাম রুটি করব। তারপরে মায়ের দেখলাম যে আজকে একটু পরোটা বা লুচি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লুচি করা হবে না, কেননা ময়দা মাখিনি তো। আর দেখো আটা দিয়ে লুচি করলে খুব একটা ভালো লাগে না, তাই মাকে বললাম পরোটা করি। তাই মা বললো তাই কর, পরোটাই করি। তাই বেশি করেই কিন্তু পরোটা করছি। আর এখানে হচ্ছে 4টে দেখো আটার গোলা রেখে দিয়েছি। তো সেটা দিয়ে করবো শুধু হচ্ছে রুটি। মানে আজকে সকালে আমরা খাবো হচ্ছে পরোটা, আর তার সাথে কাবলি ছোলার ঘুগনি। অনেক দিন বাদে কিন্তু সকালে পরোটা হচ্ছে, কেননা এখন খুব একটা সকালবেলায় মানে তেলে ভাজা এরকম পরোটা বা লুচি হয় না। আগে তো একদিন দুদিন বাদ দিয়ে লুচি হতো বা পরোটা হতো। তো আজকে অনেক দিন বাদে হচ্ছে। আর বাইরেটা দেখো কখনো হচ্ছে মেঘলা মেঘলা, আবার কখনো কখনো হচ্ছে পুরো একদম পরিষ্কার। তো এদিকে তো আমি পরোটা ভাজছি, আর ওইদিকে দিদিভাই স্নান হয়ে গেছে। আর দিদিভাই এখন দেখো তুলসী মন্দিরে জল দিচ্ছে, ওই যে দেখো। তাই ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রত্যেক দিন স্নানের পরে দিদিভাই হচ্ছে তুলসী মন্দিরে জল দেয়, আমিও দিই, কিন্তু মাঝে মধ্যে, খুব একটা প্রতিদিন দিই না। তো তারপরে দেখো চা করে নিয়েছি। মাদার ডেয়ারি দুধ ছিল অনেকটাই ফ্রিজে। তো আমি যখন চা করছিলাম তো মাকে জিজ্ঞাসা করলাম যে মা দুধ চা খাবে কিনা। আসলে মা লিকার চা খায়, আগে খেত দুধ চা, কিন্তু এখন খায় নয়, গ্যাসের ভয়ে লিকার চাটাই খাই। তো দিদিভাইকেও জিজ্ঞাসা করলাম, কেননা দিদিভাই হচ্ছে চা খাই না বলতে পারো, মানে যেদিনকার ইচ্ছা হয় সেদিন খায়, তাও যদি দুধ চা হয় সেটাই। তো দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে কিনা। তো দিদিভাইও দেখলাম রাজি আছে, বললো যে চা খাবো। তাই এখানে 3জনের জন্য একদম গাঢ় করে দুধ দিয়ে দুধ চা করে নিয়েছি। কিন্তু না, লিকারটা ভালো হয়নি, কেননা আমাদের গুটি চা পাতাটা শেষ হয়ে গেছে। আর যে পাতা চা দিয়ে হচ্ছে লিকার চা করে, সেই পাতা চা অনেকটা পরিমাণে দিয়েছি, তাও একটু সাদা হয়ে রয়েছে। মানে দেখবে আর দুধ চা যদি একটু লিকার না হয় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো তোমাদের দাদাভাইও এখানে ছিল, তোমাদের দাদাভাইয়ের জন্য রচা করে দিয়েছিলাম। ওর চা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তো দুজনে মিলে এখানে বসে গল্প করছিলাম। এর মধ্যে দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা তো ঠাকুরের বাসন মাজবে, কিন্তু বাসন মাজতে যেতে পারছে না। ওইদিকে পুকুর পড়া হয়ে গেছে, পুকুর ম্যাডাম ফোন করেছিল, দিদিভাই আবার গেল পুকুরকে আনতে। তাই জানলার ধারে একটু বসেছিলাম। তো দেখছি দেরি হচ্ছে বলে চলে এলাম, নাই তোমাদেরকে দেখাতাম। তো দেখো রান্না বান্না হবে, চাল কুমড়ো হবে, ইলিশ মাছ হবে। তো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ। তো আজকে চাল কুমড়োটা শুধুই রান্না করতাম, তো দিদিভাই বললো যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রান্না করো, তাহলে বেশ ভালো লাগবে। ভালো তাই করি, কেননা চাল কুমড়োতে প্রতিদিন মানে নিরামিষ করে রান্না করা হয়, হয়তো মানে মুগের ডাল ভেজেও করা হয়, আবার হচ্ছে বড়ি দিয়েও করা হয়, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে তো খুব একটা করা হয় না। আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করলে তো মানে যে কোনো কিছু রান্না করো না কেন সেটা কিন্তু বেশ মজে যাবে। তো মাছগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। ভেবেছিলাম সর্ষে দিয়ে করবো, কিন্তু পেটের প্রবলেমের জন্য আজকে ভালো সর্ষে দিয়ে করবো না। তাই ভাবলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করি। তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দিদিভাই হচ্ছে সবার জন্য খাবার বেড়ে দিয়েছে, পরোটা আর কাবলি ছোলার ঘুগনি। তো চলো এখন খেয়ে নিই, কেননা খিদেটাও না প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে। ওদিকে মা খাচ্ছে, ওদিকে দিদিভাই খাচ্ছে, আর ওদিকে হচ্ছে আমিও খেয়ে নিলাম। হ্যালো গাইস, দেখো আমরা দুজন মিলে ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, বৃষ্টি হচ্ছে, আমি এখন ছাতা খুলে আর ছবি তুলে দিকে এদিকে বসে মাথায় দে, মাথায় দেয়, মাথায় দিয়ে কত জল তোমাদের দেখাই। দেখো আমাদের চারপাশে কত জল, এই গর্তটা থাকে পুরো ফাঁকা, এখন পুরো জলে জল। আমরা এখন নামতে যাবো ওখানে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু মাছ আছে আবার। হ্যাঁ ওই দেখো ওখানে যে গোল গোল গুলো দেখছো, ওগুলো সব মাছের ইয়ে।
তোমাদেরকে তো দেখালাম যে আমাদের ঘরের পেছনে যে গর্তটা রয়েছে, তো গর্তটায় কতটা জল হয়েছে, মানে এত মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে না, জল অনেকটা এগিয়ে এসেছে। আবার যখন রোদ হবে না তখন পুরো জল শুকিয়ে যায়, তখন মনে হয় যে গর্তটা কতটা ছোটো ছোটো, আর কচুরিপানাগুলো পুরো ধরো একদম শুকিয়ে যায়। আর তারপরে যেই বৃষ্টির জল পায় না তখন মনে হয় ফুলে ফেটে ওঠে। তো দেখো ওদিকে তো ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, তো গ্যাসটা একটু কমানোই ছিল, তো মাছগুলো ছাড়িয়ে নিই। এখন ঝোলটা বেশ ফুটে গেছে, আলু বেগুন দিয়ে আর ইলিশ মাছের হচ্ছে পাতলা ঝোল। আর এই রান্নাটা আমি কিন্তু এই বাড়িতে এসে দিদিভাই মা দুজনের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমাদের বাড়িতে ইলিশ মাছ যখন হতো তখনই কিন্তু সর্ষে দিয়ে হতো, কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল সেটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে শিখেছি। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ভাত বসানো হয়ে গেছে। তারপরে সবাই কিন্তু মানে বসেছিলাম যে যার মতো, দিদিভাই ফোন দেখছিল, আমিও ফোন দেখছিলাম, আর মা দুপুরবেলা এই টাইমটা টিভি দেখে, টিভি দেখছিলাম। তো এই সময় না হঠাৎ করেই দেখি বাড়িতে ছোটো ননদ এসে হাজির। আমরা কিন্তু কেউ জানতাম না যে ও আসবে। আসলে ও এসেছিল হচ্ছে শ্বশুর বাড়িতে, যেহেতু ওরা এখন থাকে ব্যারাকপুর। তো মাইমার অবস্থাটা খারাপ, মানে ওর শাশুড়ি মানে অবস্থাটা খুবই খারাপ, ওই জন্য ওরা এসেছিলো দত্তফুলিয়ায়। তো এসেছে দুদিন থেকে, তো আজকে বাড়ি যাবে। তো বাড়ি যাবে, বাড়ি চলে যাচ্ছিলো, কিন্তু নন্দায় আবার চাবি নিয়ে চলে গেছে ডিউটিতে। তো এখন যদি বাড়িতে চলে যেত মানে, আর নন্দায় আস্তে আস্তে 6টা মানে 3 থেকে 4 ঘন্টা হয়তো বাইরে ওয়েট করতে হতো। ওই জন্যই ও আবার চলে এসেছে আমাদের বাড়িতে রানাঘাট, মানে এখান থেকে যেহেতু আমাদের রানাঘাটের ওপর দিয়ে যেত, ওই জন্য এখানে এলো, আবার বিকেলের দিকে বেরিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে বাতাবি লেবু এনেছিল, বেশ 2-3 দিন হয়ে গেল। পুকু যেহেতু বাড়িতে থাকছে না, ওই জন্য বাতাবি লেবুটা কাটা হচ্ছিল না, কেননা বাতাবি লেবুটা সব থেকে বেশি পুকু খেতে ভালোবাসে। তোর নাম কানু? কে বলতো কানু? খা চিপসটা, খা চিপসটা, খা, ভালো করে খাবি। যা জানো এ গরিবের ছেলে, গরিবের ছেলে। হ্যাঁ হ্যাঁ, তোমরা গরিব ছেলে, আমরা তো ছেলে না, আমরা মেয়ে। তুমি আর এ হচ্ছে টুকটুকির ছেলে, আর ওইটা হচ্ছে রতনের ছেলে। বলে কি আমি রতনের ছেলে। বাবা আছে না, টাকা পয়সা তো নেই। কার বাবা, কার বাবা? সন্ধে এখন প্রায় 7:30 বাজে। চা খাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো। এসেছি একটু মুড়ি ভাজতে, মার একটু ঝাল ঝাল খেতে কিছু ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু মুড়ি ভাজি। মুড়ি সর্ষের তেল এর মধ্যে কতগুলো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি মুড়ি। দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, বললো খাবে না, কারণ দিদিভাই একটু আগে মুড়ি খেয়েছে। তো ওইদিকে দিদিভাই আবার ভাত বসিয়ে দিয়েছে, রাতে হবে ভাত, আর তার সাথে হবে মনে হয় সোয়াবিনের তরকারি, জানি না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো ওইদিকে নিয়ে নিয়েছি মুড়ি। তো চলো এখন আমি আর মা বসে খাই। আর ননদ কিন্তু বাড়ি চলে গেছে 5:30টার ট্রেন ধরে। তো ফোন করেছিলাম অনেকক্ষণ আগেই, তখন ট্রেনে ছিল, বললো যে পৌঁছায়নি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।